গানের প্রতিটি স্টেপের সাথে স্টেপ মিলিয়ে ফিহা আর ইশরাক ডান্স করে চলেছে। মৃদু নীল লাইটের আলোতে এক কোণে দাঁড়িয়ে থাকা সমুদ্রের হাতের ওপর হঠাৎ করে চোখ যেতেই ভ্রু কুঁচকে নেয় প্রাচী। সমুদ্রের হাতে থাকা সাদা ব্যান্ডেজের প্রলেপ তার সন্দেহের পরিমাণ কিঞ্চিত বাড়িয়ে তোলে। মিস্টার চশমিশের হাতে ব্যান্ডেজ কই? কাল রাতেও তো তার হাত ঠিক ছিল। গভীর চিন্তায় মগ্ন হয়ে বিড়বিড় করে বলে ওঠে প্রাচী। কিন্তু পরক্ষণেই মস্তিষ্ক জুড়ে এমন সব চিন্তাভাবনা এসে জড়ো হয় যার ফলস্বরূপ আতঙ্কে বিস্ময়ে হতভম্ব হয়ে যায় সে। রাতের সব আয়োজন শেষ হতেই সকলেই নিজ নিজ কক্ষে অবস্থান করে। ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করতেই দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে নড়ে চড়ে ওঠে সমুদ্র। একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে নেয় সে। রাত প্রায় 12টা বেজে গিয়েছে। এখন কে আসতে পারে তার রুমে? ভ্রু কুচকে এগিয়ে গিয়ে দরজা খুলতেই অপর পাশে দাঁড়িয়ে থাকা প্রাচীর ওপর চোখ পড়ে তার। তুমি এখানে এত রাতে? কিছু প্রয়োজন ছিল? গম্ভীর গলায় প্রাচীর দিকে প্রশ্ন ছুড়ে দেয় সমুদ্র। প্রাচী নির্বাক দৃষ্টিতে এক পলক তাকায় সমুদ্রের দিকে। কেন যেন মন বলছে সমুদ্র এ কাজ করতে পারে না। কি ব্যাপার? আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর না দিয়ে এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? সমুদ্রের প্রশ্নেই ভ্রুক্ষেপ না করে হাতে থাকা কাগজটা সমুদ্রের দিকে এগিয়ে দেয় প্রাচী। এসব কি মিস্টার জুনায়েদ আরহাম সমুদ্র? আপনি কেন ছেলেটাকে এভাবে মেরেছেন? আর এসব চিঠি হুমকি কিসের জন্য? কি চাই আপনার? প্রাচীর কথার ভাবার্থ ঠিক বুঝতে পারে না সমুদ্র, তাই তার দিকে এগোনো চিঠিতে হাতে তুলে নেয় সে। চিঠিতে থাকা লেখাগুলো পড়ে আপনা আপনি চোখ দুটো ছাড়া বড়া হয়ে আসে সমুদ্রের। হোয়াট ননসেন্স! আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড প্রাচী? কি আজে বাজে বকছো এসব? আমি ওই ছেলেটাকে মেরে হসপিটালে পাঠাবো কেন? আর তোমার এই সাইকো লাভারের সাথে আমারই বা কিসের সম্পর্ক? তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠস্বরী কপট রাগ দেখিয়ে বলে ওঠে সমুদ্র, যেন প্রাচীর বলা অভিযোগগুলো তার বোধগম্য হয়নি। আমি যদি আজে বাজে বকে থাকি তাহলে আপনার হাতে এই ক্ষত কিসের? আপনি কি সেদিন হলুদের রাতে আমাকে ওয়ার্নিং দেননি? বলেননি আমাকে সেসব কথা? আর এই লেখা চিঠি কি আপনার নয় সমুদ্র ভাইয়া? এতগুলো জিনিস তো আর একসাথে কোইন্সিডেন্টলি ভাবে হতে পারে না, তাই না? সন্ধিহান চোখে তাকিয়ে নির্দ্বিধায় বলে ওঠে প্রাচী। আর সেগুলো কর্ণপাত হতে ধীরে ধীরে চোয়ার শক্ত হয়ে আসে সমুদ্রের। রাগে ক্ষোভে রক্তচক্ষু নিয়ে তড়িৎ গতিতেই প্রাচীর বাম হাত চেপে ধরতেই ব্যথায় হালকা কুকড়ে যায় প্রাচী। আমি এতক্ষণ সোজাসুজি ভাবে বলছিলাম, সেটা মেবি তোমার এই ছোট্ট ইউজলেস মস্তিষ্কে পৌঁছায়নি, তাই না? আমি বারবার বলেছি না আমার থেকে দূরে থাকবে? তারপরেও ঘুরে ফিরে আমার সামনেই কেন আসতে হবে তোমার? আর এই চিঠি আমার, রাইট? দেন কাম উইথ মি, ড্যাম ইট। বলেই এক প্রকার টেনে হিস্ট্রে প্রাচীকে রুমের ভেতর নিয়ে যায় সমুদ্র। পরিপাটি রুমটায় এক কর্নারেই বুকশেলফ আর টেবিল রাখা, সেখানে প্রয়োজনীয় ফাইল থেকে শুরু করে বিভিন্ন উপন্যাসের বই, নোটবুক রয়েছে। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। আপনি আমার কথার উত্তর না দিয়ে ভেতরে নিয়ে আসলেন কেন? সমুদ্রকে উদ্দেশ্য করে প্রলাপ বকে প্রাচী, কিন্তু সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে টেবিলের সামনে আসতেই প্রাচীর হাত ছেড়ে দেয় সমুদ্র। প্রাচীকে ছেড়ে দিয়ে টেবিল থেকে একটা মেরুন রঙের নোটবুক প্রাচীর দিকে ছুড়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বলে ওঠে, এখানে আমার হ্যান্ড রাইটিং দেয়া আছে। আই হোপ এটা দেখার পর নিজেকে এক্সপ্লেইন করতে হবে না কিছু। আর বাকি রইল ব্যান্ডেজের কথা। লুক অ্যাট দ্য মিরর, ইডিয়েট। সমুদ্রের ধমকে কিঞ্চিত ভয় পেয়ে যায় প্রাচী। সমুদ্রের কথা অনুযায়ী ঘাড় ঘুরিয়ে আয়নার দিকে তাকাতে আরও এক দফা অবাক হয় সে। ভাঙা আয়নার কিছু অংশ বাদে সবটাই পাশে ব্ল্যাঙ্কেটে পড়ে রয়েছে। তার মানে নিজের অজান্তেই সমুদ্রকে অযথা ভুল বুঝে এসেছে। ভাবতেই নিজেকে মনে মনে দুবার বকা দেয় প্রাচী। পরক্ষণে কাঁপা কাঁপা হাতেই নোটবুক খুলতেই তার চোখ দুটো ছানা বড়া হয়ে আসে। নোটবুক আর কাগজে লেখা থাকার লেখার মাঝে আকাশ পাতাল সমান তফাৎ। প্রাচীকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে ওঠে সমুদ্র। এতে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় প্রাচী। হয়েছে নাকি আরও কোনো প্রুফ দিতে হবে? প্রাচী নির্বাক। কি বলবে সে? বলার মতো কিছু আদৌ কিছু রয়েছে? ফার্দার আমার উপর অযথা দোষারোপ করার আগে ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। কিছু যাচাই না করে কারোর সাথে এমন মিসবিহেভ করাটা আই থিঙ্ক কোনো ম্যানার্সের মধ্যে পড়ে না। নাও গেট লস্ট ফ্রম মাই রুম, ইডিয়েট কোথাকার। সমুদ্রের ঝাঁঝালো কণ্ঠ শুনে
ভয়ে আটকে ওঠে প্রাচী। মাথা নত যেন করেই রুম থেকে টু শব্দ ব্যতীত ধীর পায়ে বেরিয়ে যায় সে। চোখ দুটো অশ্রুতে টলমল করছে। এদিকে প্রাচী রুম থেকে বের হতেই সশব্দে ঠাস করে দরজা লাগিয়ে দেয় সমুদ্র। সারা শরীর রাগে রিরি করছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়, শীতের প্রভাব বেশ খানিকটাই গাঢ় হয়েছে। নির্জন রাত্রি দূর দূরান্তেও কোথাও কৃত্রিম আলোর ছিটে ফোটা নেই। ব্যালকনি সংলগ্ন থাকা ঝুলন্ত দোলনায় হাত পা গুটিয়ে বসে রয়েছে প্রাচী। গায়ে একটা অফ হোয়াইট রঙের শাল জড়ানো। মুখশ্রীতে একরাশ হতাশার গভীর চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সব সময় আমার সাথেই এমন হতে হবে কেন? শুধু শুধু এমন মানুষটাকে দোষারোপ করেছি যে কিনা কিছুই করেনি। কিন্তু কি করব? এই অজানা আগন্তুকই বা কে? কে এই ব্যক্তি যে সবার আড়ালে থেকে এসব করছে? না, আর পারছি না। এসবের চিন্তায় এবার বোধ হয় সত্যি সত্যি মাথাটা যাবে। চিন্তিত কণ্ঠে বিড়বিড় করে বলে ওঠে প্রাচী। দোলনায় বসে বসে কিছুক্ষণের মধ্যেই ঘুমের ঘোরে তলিয়ে যায় সে। পরদিন সকালে সকালের কনকনে শীত অনুভব হতে ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে প্রাচী। পিটপিট করে চোখ মেলে তাকাতেই আশেপাশে তীব্র কুয়াশা, জর্জরিত আকাশ দেখতে পায় সে। আড়মোড়া দিয়ে দোলনা থেকে নামতে গেলে পায়ের কাছে বক্স জাতীয় কিছু একটা দেখে থমকে দাঁড়ায় প্রাচী। ভ্রু খানিকটা কুচকে বক্স হাতে তুলে নেয় সে। উপরের আবরণে কাঁপা কাঁপা হাত সরাতেই ভেতরে গুনে গুনে 10টার মতো গোলাপ বেরিয়ে আসে। তার সাথে অ্যাডজাস্ট করা একটা কার্ড চোখে পড়তেই সাবধানে ফুলের ভেতর থেকে কার্ডটি বের করে নেয় প্রাচী। এই অজানা আমিকে খুঁজে বের করার জন্য এত চিন্তা? নট ব্যাড সুইট হার্ট, বাট কি বলো তো, তোমার এত প্রচেষ্টা সবই ভেস্তে যাবে। যতদিন পর্যন্ত না আমি চাইবো ততদিন তুমি আমার নাগাল পর্যন্ত পাবে না। তাই বলি এই ছোট্ট পুচকে মাথায় বেশি প্রেশার দিও না, লাভ হবে না। কেননা আমি তোমার কল্পনাতীত। তবে যেদিন সঠিক সময় আসবে সেদিন আমি নিজ থেকেই তোমার সামনে গিয়ে দাঁড়াবো। কেটে যাবে অপেক্ষার প্রহরগুলো, আর ততদিন না হয় আমি তোমার অজানা আগন্তুকই হয়ে রইলাম। ইতি, তোমার অজানা আগন্তুক। কার্ডে থাকা লেখাগুলো পড়েই বিস্ময় হতবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে প্রাচী। অতি বিস্ময়ের কারণেই চোখে যেটুকু ঘুমের রেশ লেগেছিল তাও হারিয়ে গিয়েছে। অজানা ব্যক্তিটির সম্পর্কে একান্ত সব চিন্তাভাবনা কিভাবে জানতে পেরেছে তা ভেবেই মস্তিষ্কের সব কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে প্রাচীর। আপনি যেই হন না কেন মিস্টার ইনভিজিবল, আমি আপনাকে সবার সামনে এনেই ছাড়বো, আর সেটাও খুব শীঘ্রই। কার্ডটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে প্রাচী। মানুষটির প্রতি তার একটু বেশি কৌতূহল জমে গিয়েছে। তার ভাবনার সুতো কাটে দরজায় খটখট আওয়াজ পেয়ে। প্রাচী, এই প্রাচী, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে এসো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। আসছে মামনি। জেবা বেগমের গলার স্বর পেয়ে তড়িঘড়ি করে বেলকনি থেকে রুমে এসে কার্ড আর ফুলগুলো আলমারির নিচের তাকে সন্তর্পণে লুকিয়ে নেয় প্রাচী। অতপর ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। নাস্তার টেবিলে সবাই যার যার চেয়ারে বসে টুকটাক কথা বলে যাচ্ছে। ইশরাকের ঠিক বাম পাশেই ফিহাকে বসানো হয়েছে। ফিহা লাজুক মুখে সবার করা প্রশ্নের উত্তর টুকটাক দিচ্ছে মাথা নিচু করে। আর ঠিক অপর পাশে চেয়ারে বসে রয়েছে সমুদ্র। সবার সাথে কথা বললেও মুখে রয়েছে বেশ গাম্ভীর্যতা। সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলেই ডাইনিং টেবিলে থাকা সমুদ্রের ওপর চোখ পড়ে প্রাচীর। আর চোখে একবার তাকিয়ে ধীর পায়ে এগোতে দুটো চেয়ার খালি দেখতে পায় সে। কি ব্যাপার মেহেরিস, ওভাবে সংসদে দাঁড়িয়ে আছিস কেন? শীঘ্রই বসে পড়, তোর জন্য তো সবাই বসে আছে না খেয়ে। দাদির কথায় খানিকটা লজ্জা পায় প্রাচী। তার জন্য সবাইকে অপেক্ষা করতে হয়েছে ভেবেই লজ্জা লাগছে তার। বসছি দাদিমা। বলেই একটা চেয়ার টেনে বসতে যাবে, তখনই হুড়মুড় করে প্রাচীকে পাশ কাটিয়ে সেই চেয়ারে বসে পড়ে আকাশ। দাঁত কেলিয়ে বলে ওঠে আকাশ। এদিকে আকাশের এহেন কাণ্ডে প্রাচী ভ্যাপাচাকা খেয়ে যায়। চোখ দুটো গরম করে আকাশের দিকে তাকিয়ে পাশের চেয়ারে চোখ যেতেই আটকে ওঠে, কেননা খালি চেয়ারটার পাশে সমুদ্র বসে রয়েছে। আচ্ছা, সমস্যা নেই তো, তুই সমুদ্রের পাশের চেয়ারটাতে বসে পড় প্রাচী, প্রচুর খিদে পেয়েছে এমনিতেই। ইশরাকের কথায় অসহায় দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে চেয়ার টেনে বসে পড়ে প্রাচী।
কিন্তু সমুদ্র যেন প্রাচীকে দেখেও না দেখার ভান করছে, যেটা বোধগম্য হতেই খানিকটা মিলিয়ে যায় প্রাচী। কোনো রকমে নাস্তা কমপ্লিট হতেই দ্রুত চেয়ার ছেড়ে উঠে ওপরের দিকে পা বাড়ায় সে। মাস থেকে কেটে গিয়েছে আরও 3 দিন। রোজ রাতে অথবা ভর দুপুরে অজানা ব্যক্তিটির হুটহাট চিঠি কিংবা র্যাপিং করা গিফট বক্স পাঠানোর মতো ঘটনায় রীতিমতো এক প্রকার হাঁপিয়ে উঠেছে প্রাচী। শখানেক চেষ্টা করেও অজানা ব্যক্তিটি সম্পর্কে কোনো ক্লু খুঁজে না পাওয়ায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে প্রাচীর মুখশ্রীতে। ব্যাস, অনেক হয়েছে এসব লুকোচুরি। আপনি প্রতিবার আমার নাকের ডগা দিয়ে পালিয়ে যান, অথচ আপনার নাগাল পাই না। কিন্তু এবার আর না, আজকে আমি আপনার আসল পরিচয় জেনেই ছাড়বো মিস্টার ইনভিজিবল। আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেই একা একা প্রলাপ বকে প্রাচী। নির্জন দ্বিপ্রহর রাত্রি, ঘুমের ঘোরে ঘরে কোনো পরন্ত বস্তুর আওয়াজ কানে যেতেই ধরফর করে লাফ দিয়ে ওঠে প্রাচী। পাশে থাকা টেবিল ল্যাম্পের সুইচ অন করতেই রুমে মৃদু আলোকিত হয়ে ওঠে। সামনে মেঝেতে ছবির ফ্রেম সহ একটা বক্স পড়ে আছে। আশপাশে তাকাতেই ব্যালকনি দরজা খোলা পেয়ে খাট থেকে নেমে গলায় ওড়না পেঁচিয়ে দ্রুত পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায় সে। ঘুটঘুটে অন্ধকারের মাঝেও দূর থেকে কালো হুডি পরিহিত একজন মানুষের অবয়ব দেখতে পেয়ে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে হয়ে আসার উপক্রম প্রাচীর। অবয়বটি বাড়ির সীমান্ত পার হতে এখনো বেশ খানিকটা দূরে। টেবিলের এক কোণে পড়ে থাকা টর্চ লাইট নিয়ে অতি সন্তর্পণে রুম থেকে বেরিয়ে পড়ে সে। পুরো বাড়ির লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই টের পাওয়ার মতো কোনো আশঙ্কা নেই। মেইন রোড ধীরে ঘুরে বাইরে পা বাড়াতেই দূর থেকে অবয়সটা ক্রমশ বাড়ির সীমানা পেরিয়ে যাচ্ছে। বাড়ির সীমান্তে থাকা সিকিউরিটি গার্ডকে চোখে পড়ছে না। একে তো কনকনে শীতের রাতের তীব্র বায়ুপ্রবাহ, তার উপর অজানা ব্যক্তিটিকে নাগাল পাওয়ার কাঙ্ক্ষিত সময় দুটোই বেশ কাবু করে নিয়েছে প্রাচীকে। বেটা বদ কোথাকার, এই শীতের রাতে শুধুমাত্র আপনার জন্য এত কষ্ট করতে হচ্ছে। একবার নাগাল পেয়ে নেই, আপনাকে যদি নাকানি চুবানি না খাইয়েছি, আমার নামও প্রাচীনা। ধীর পায়ে এগোতে এগোতে বিড়বিড় করে ওঠে প্রাচী। অবয়বটা বাড়ির সীমান্ত পেরিয়ে দরজা খুলে ধীরে বের হয়ে যায়। আর এই সুযোগটারই যেন অপেক্ষায় ছিল প্রাচী। সেও দ্রুত পা ফেলে অন্ধকারী দরজার বাইরে চলে যায়। শুনশান রাস্তায় এক কোণে দাঁড়িয়ে লোকটা পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে তার অগ্রভাগে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে নেয়। হুডি পরিহিত লোকটার ঠিক পেছনে অতি সাবধানে এসে দাঁড়ায় প্রাচী। কিছু একটা ভেবে গায়ে থাকা ভারী শালটা খুলে হুট করে লোকটার উপর ফেলেই শালসহ লোকটিকে নিজস্ব সর্বস্ব দিয়ে জড়িয়ে ধরে প্রাচী। এতদিন খুব বলেছিলেন তাই না, আপনার ইচ্ছে ছাড়া আপনার নাগালও পাবো না আমি। আপনার ইচ্ছের বিরুদ্ধে এক চুলও নড়ার ক্ষমতা নেই আমার। নিজেকে খুব সাইকো লাভার বলে দাবি করেছিলেন না, আজ আপনার আসল পরিচয় আমি জেনেই ছাড়ব। লোকটিকে জড়িয়ে ধরে ভিড় করে ওঠে প্রাচী। আর অন্যদিকে নিজেকে ছাড়ানোতে ব্যস্ত হয়ে পড়া ব্যক্তিটি একসময় নিজের পুরুষালী শরীরের শক্তি দিয়ে নিজের বাহু প্রসারিত করতেই ছিটকে সরে যায় প্রাচী। হোয়াট আর ইউ ডুইং প্রাচী? মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? কি করছো এসব? মানুষকে জানে মেরে ফেলার কোনো প্ল্যান আছে নাকি তোমার? ইডিয়েট কোথাকার। খানিকটা অন্ধকার হলেও সমুদ্রের কণ্ঠ চিনতে বেশি বেগ পেতে হয়নি প্রাচীকে। এদিকে প্রাচীর থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে ওঠে সমুদ্র। একে তো হুডি তার উপর শাল দিয়ে চেপে ধরায় শ্বাস নিতে যথেষ্ট কষ্ট হচ্ছে তার। কয়েক মুহূর্ত পর পাশে প্রাচীকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে নেয় সে। হোয়াট দ্য হেল? এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি তোমায়? এমন উদ্ভট বিহেভ করার মানে কি? আর সেদিন রাতে বলেছিলাম না একবার, তোমার সেই সো কল্ড সাইকো লাভারের সাথে আমার কোনো প্রকার যোগসূত্র নেই? তবুও তুমি আবারও এসেছো আমার সামনে। বুঝেছি, এই বাড়ি থেকে যতদিন না যাবো ততদিন পর্যন্ত তোমার মাথা থেকে সন্দেহ যাবে না, রাইট? ওকে ফাইন, আগামীকালই আমি বাড়ি ছেড়ে চলে যাব। ইউ স্টে হিয়ার উইথ ইউর ইডিয়েট থটস। চাপা কণ্ঠে এক নাগারে বলে ওঠে সমুদ্র। এতে অনেকটাই ভ্যাবাচাকা খেয়ে বসে প্রাচী। আমি সত্যিই ভাবিনি হুডির আড়ালে থাকা মানুষটা আপনি সমুদ্র ভাইয়া। আগে আমার পুরো কথাটুকু শুনুন। আর কিছু শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও প্রাচী, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। জাস্ট গেট লস্ট। সমুদ্রের ধমকে
কিঞ্চিত কেঁপে ওঠে প্রাচী। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলার মৃদু চেষ্টা করে সে। কিন্তু সমুদ্রের চোখ রাগানি দেখে আপনা আপনি চুপসে গিয়ে মাথা নিচু করে নেয় প্রাচী। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে এসেছে ইতিমধ্যে। কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে দরজার ভেতরে প্রবেশ করে এক দৌড়ে সোজা মেইন দরজা খুলে উপরের দিকে ছুটে চলে সে। অপরদিকে সবটা পরখ করেও ছোট একটা শ্বাস ফেলে অদূর সীমাহীন আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্র। ছাদের পশ্চিম পাশে থাকা মাঝারি সাইজের বাগান এরিয়ায় থাকা বেশ কয়েকটা গোলাপ গাছে ফুল ফুটেছে। তার মধ্যে গোলাপি আর হলদে রঙের গোলাপ গাছ দুটো কয়েকদিনের পরিচর্যার অভাবে অনেকটাই নেতিয়ে পড়েছে। আকাশের দিকে উদাসীন চোখে তাকিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রাচী। মনে জমেছে একরাশ বিষণ্ণতা, আর সেটা মূলত সমুদ্রকে কেন্দ্র করেই। গত রাতের ঘটনার পর থেকে আজ সকালের দিকেই পরিবার আর অফিসের বাহানা দিয়ে এক প্রকার হোসেন বাড়ি ত্যাগ করেছে সমুদ্র। কিন্তু এটা যে নিতান্তই একটা ঘোর মিথ্যে তা বুঝতে বিন্দু পরিমাণও দেরি হয়নি প্রাচীর। সবটা জেনেও কোনো এক অদৃশ্য বাধার কারণেই মুখ ফুটে সমুদ্রকে আটকাতে পারেনি সে। এই কয়েকদিনের নিয়ম মাফিকভাবেই সমুদ্র যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু সমুদ্রের এই কিছুক্ষণের অনুপস্থিতি তার নিঃসঙ্গতাকে বাড়িয়ে তুলেছে আরও কয়েক গুণ। কি হচ্ছে এইসব? মিস্টার বদমেজাজি চলে যাওয়ার পর থেকে আমার খারাপ লাগছে কেন? এমন কেন মনে হচ্ছে কিছু একটা নেই? তার অনুপস্থিতিতে আমার এত গুমোটে অনুভূতি হচ্ছে কেন? সে এতদিন এই বাড়িতে ছিল তাই, নাকি অন্য কিছু? না না, এসব কি ভাবছি আমি? অন্য কিছু হবে কেন? এতদিন ধরে চোখের সামনে ছিল তাই হয়তো মনে এমন মনে হচ্ছে। আর ভালোই হয়েছে সে চলে গিয়েছে, লাইফ থেকে সবচেয়ে বড় রিস্ক সরেছে। ঠোঁট দুটো কিঞ্চিত প্রসারিত করেই মনে মনে বিড়বিড় করে ওঠে প্রাচী। পশ্চিমা আকাশে সন্ধ্যা নেমে এসেছে। লাল আবির মাখা গোধূলি লগ্ন ছড়িয়ে পড়েছে সমস্ত আকাশ জুড়ে। দূর থেকেই মাগরিবের আজানের ধ্বনি কানে এসে পৌঁছাতেই নড়ে চড়ে দাঁড়ায় প্রাচী। অতঃপর মাথার অগ্রভাবে ওড়না জড়িয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের উদ্দেশ্যে পা বাড়ায় প্রাচী। স্টাডি রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে এগোতেই সমুদ্রের পথ রুখে দাঁড়ায় মিস্টার সাদাত চৌধুরী। আরে বাবা, তুমি কোনো প্রয়োজন থাকলে আমায় ডাক দিতে, উঠে আসার কি প্রয়োজন ছিল? চিন্তিত গলায় বলে ওঠে সমুদ্র। আহা, এত হাইপার হচ্ছিস কেন? আই এম ফাইন ম্যান। আয় এখানে আমার সাথে, কিছু কথা আছে তোর সাথে। সাদাত চৌধুরীর কথা শুনে চুপচাপ তার পিছু পিছু হেঁটে চলে সমুদ্র। আমি জানি তুই একজন যথেষ্ট ম্যাচিউর, আর সব বিষয় পরিস্থিতি কি করে সামলাতে হয় এটাও তোর জানা আছে। এখন যা যা বলবো তা খুব মন দিয়ে শুনবি, আর নিজেই তার হিসেব মেলানোর চেষ্টা করবি। সাদাত চৌধুরীর প্রশ্ন উত্তরে সমুদ্র সম্মতি জানাতেই তিনি আর তার বক্তব্য শুরু করেন। আর সবটা শুনে সমুদ্রের মুখে পূর্বের তুলনায় বেশ গাম্ভীর্য ভাব চলে আসে, সাথে করে নিয়ে আসে একরাশ দায়িত্বভার। বাবা, ভাইয়া আগামীকাল থেকে আমি ভার্সিটি ক্লাস জয়েন করতে চাই। ডাইনিং টেবিলে বসে খাওয়া শেষ হতেই কথাটা বলে ওঠে প্রাচী। এদিকে প্রাচীর কথা শুনে ইশরাক আর আনোয়ার সাহেব দুজনেই খাবারের প্লেট থেকে মাথা তুলে প্রাচীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। হ্যাঁ, ভালো তো। এ কয়দিনে এমনিতেই বিয়ের জন্য গ্যাপ পড়ে গিয়েছে, আর তাছাড়াও সামনে সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। তার চেয়ে ভালো তুই আগামীকাল থেকেই ক্লাসে জয়েন কর। স্বাভাবিক কণ্ঠে বলে ওঠেন আনোয়ার হোসেন, আর তার সাথে তাল মিলিয়ে ইশরাকও বলে ওঠে। থ্যাংক ইউ বাবা, আমি তাহলে আকাশকে ফোন করে জানিয়ে দিব। বলেই খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় প্রাচী। ঘুটঘুটে অন্ধকার রুমে ব্যালকনি থেকে মৃদু আলোতেই রুমে থাকা পুরুষালী দেহের কালচে অবয়ব বোঝা যাচ্ছে স্পষ্ট। বিড়াল ছানার মতো ঘুমিয়ে থাকা প্রাচীর মুখশ্রীর দিকে তাকাতেই অবয়বকার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। অ্যালার্মের যথারীতি বিরক্তিকর আওয়াজ কানে পৌঁছাতেই ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে বিছানা ছেড়ে উঠে পড়ে প্রাচী। খাট থেকে নেমে ঘর গুছিয়ে ফ্রেশ হওয়ার জন্য চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হয়ে এক পলক ব্যালকনির দিকে তাকিয়ে নেয় সে। না, প্রতিদিনের চেয়ে আজ একটু ব্যতিক্রমী মনে হচ্ছে তার কাছে। কিছু একটা ভেবে ব্যালকনিতে পা বাড়ায় সে। না, কোথাও কোনো রকম পরিবর্তন হয়নি। তার মানে কি গতরাতে সে আগন্তুক ব্যক্তিটি আর আসেনি তার রুমে?
গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে প্রাচী। তার চিন্তায় ছেদ পড়ে দরজার কড়া নাড়ার শব্দে। কি ব্যাপার প্রাচী, 9টা বেজে এলো। ভার্সিটির জন্য সে কখন থেকে আকাশ এসে হলরুমে বসে রয়েছে। এবার তো নিচে আয়। জেবা বেগমের দৃঢ় কণ্ঠে কর্ণপাত হতেই ঝটপট করে বলে ওঠে, আর মাত্র 10 মিনিট মা, এক্ষুনি নিচে আসছি আমি। বলে ভার্সিটির ক্লাসের জন্য রেডি হওয়ায় ব্যস্ত হয়ে পড়ে প্রাচী। বহুদিন পর চেনা পরিচিত ভার্সিটি প্রাঙ্গণে ফিরতেই ক্যাম্পাসের সামনে ফ্রেন্ড সার্কেলের সবাইকে দেখতে পায় প্রাচী। সবাই গোল হয়ে বসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত। মুখে এক টুকরো প্রাণোচ্ছল হাসি ঝুরিয়ে সেদিকেই পা বাড়ায় প্রাচী। কথাবার্তার এক পর্যায়ে প্রাচীর দিকে চোখ পড়তেই কথা বন্ধ করি খুশিতে বসা থেকে উঠে দাঁড়ায় হৃদিতা। আয়াত, মেরি জান, ইউ আর ব্যাক। অবাক হয়ে বলে ওঠে হৃদিতা। প্রাচীও মুচকি হেসে এগিয়ে সেই হৃদিতাকে জড়িয়ে ধরে। ইয়েস ডিয়ার হৃদু, আয়াত ইজ ব্যাক। তোকে প্রচুর মিস করেছি রে। দুজনের কথাবার্তার মাঝে মিনিট 5 কেটে যায়। বাকি সবার সাথে প্রাচীও বসে পড়ে আলোচনার জন্য। কিছুক্ষণ কথাবার্তার পর প্রাচীর বুঝতে আর সমস্যা হয় না যে আলোচনাটা মূলত সামনে থাকা নবীনবরণ উৎসবে আর ভার্সিটির উদ্ভিদবিদ্যা বিভাগের নতুন লেকচারারকে নিয়ে। কি ব্যাপার আয়াত, কোথায় হারিয়ে গেলি? আই, এবার ওঠ। কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হবে, আর নতুন লেকচারের প্রথম ক্লাসটা আমাদেরই। হৃদিতা তারা দিতেই প্রাচী উঠে দাঁড়ায়, পা বাড়ায় উদ্ভিদবিদ্যা বিভাগের দিকে। So, my dear student, I hope you are all well. Today I am here to introduce your new lecturer, Mr. Raihan. From now, he is your new lecturer, Mr. Raihan. I think you should start your classes. Excuse me, guys. ভার্সিটির ভিপি ওরফে ইব্রাহিম স্যারের কথার ক্লাসে উপস্থিত সবাই সহ রাইয়ানও সহমত প্রকাশ করতেই তিনি ক্লাস প্রস্থান করেন। রাইয়ান পুরো নাম রাইয়ান আহমেদ। দেখতে সুদর্শন এবং সুউচ্চ দেহের অধিকারী পুরুষ। মুখে যথেষ্ট গম্ভীর ভাব। লেকচারার রূপে থাকায় সবার দৃষ্টি আপাতত তার দিকেই। দেখ আয়াত, এই নিউ লেকচারার মিস্টার রায়ান দেখতে কত ড্যাশিং আর হ্যান্ডসাম। গুড লুকিংও বটে। প্রথম দেখেই ক্রাশ খেয়ে বসেছি। রাইয়ানের দিকে এক মনে তাকিয়ে বলে ওঠে হৃদিতা। আর হৃদিতার বলা কথায় একবার বিরক্তিমাখা দৃষ্টিতে তাকিয়ে আবারও বইয়ের পাতায় মনোযোগ দেয় প্রাচী। সে খুব ভালো করে হৃদিতার স্বভাব সম্পর্কে জানে, আর এটাও যে তার মনের সীমিত সময়ের ভ্রান্তি তা খুব ভালো করেই বুঝতে পেরেছে। রাইয়ানও নিয়ম অনুযায়ী প্রত্যেক স্টুডেন্টদের কাছ থেকে পরিচয় পর্ব জেনে নিচ্ছে। এদিকে প্রাচীর দৃষ্টি বইয়ের পাতায় থাকলেও মস্তিষ্ক জুড়ে রয়েছে অন্য কিছুর বিচরণ। গভীর নীল চোখের কড়া দৃষ্টি, সেই অ্যাটিটিউড, কথা বলার ভাবমূর্তি সব কিছুই আপাতত মাথায় ঘুরপাক খাচ্ছে প্রাচীর। আর সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি আর কেউ নয় বরং সমুদ্র নিজেই। প্রাচী তার ভাবনার জগতে এতটাই ডুবেছিল, কখন যে রাইয়ান তার সামনে এসে দাঁড়িয়েছে তার টেরই পায়নি সে। পুরো ক্লাসে নিজের নাম কারো পুরুষালী কণ্ঠে উচ্চারিত হতেই ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে আসে প্রাচী। সাথে খানিকটা ভ্যাবাচাকাও খেয়ে যায় কী সব ভাবছিল এতক্ষণ ধরে তা নিয়ে। মাথা নিচু করে ধীরে বসা থেকে উঠে দাঁড়ায় সে। আই এম সরি স্যার। নিচু কণ্ঠে বলে ওঠে প্রাচী। প্রাচীর দিকে এক দৃষ্টে কয়েক সেকেন্ড তাকিয়ে প্রাচীকে উপেক্ষা করে পেছনের সারির দিকে পা বাড়ায় রাইয়ান। এতে করে প্রাচী সহ পাশে বসে থাকা হৃদিতাও ছোট একটা নিঃশ্বাস ফেলে। অফিসের 4 দেয়ালে ঘেরা নির্দিষ্ট কেবিনে চেয়ারের উপর বসে রয়েছে সমুদ্র। দৃষ্টি তার সামনে থাকা কাচের দেয়ালের দিকে, যা ভেদ করে ব্যস্ত ঢাকা নগরীর সড়কের দৃশ্যপট দেখা যাচ্ছে। কপালে সূক্ষ্ম চিন্তার রেখা। মে আই কাম ইন স্যার? কেবিনের অপর পাশ থেকে ফাহাদ সাহেবের কণ্ঠস্বর শুনতে পেয়ে হালকা নড়ে চড়ে ওঠে সমুদ্র। আঙ্কেল, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আর কেবিনে আসার জন্য আপনাকে পারমিশন চাইতে হবে না, এটা তো আপনাদেরই অফিস। সৌজন্যমূলক হেসে বলে ওঠে সমুদ্র। ফাহাদ সাহেব মুচকি হেসে ভেতরে প্রবেশ করে। এই যে বাবা, ফাইলগুলো রিচেক করে নিয়ে এসেছি। এখানে সময় করে ফাইলগুলো সাইন করে নিও। ঠিক আছে আঙ্কেল। ফাহাদ সাহেব চলে যেতেই সমুদ্র কিছু একটা চিন্তা করে ফাইলগুলোর দিকে হাত বাড়াবে। এমন সময় ফোনের ভাইব্রেশন বেজে ওঠে।
ভ্রু কুচকে তাকাতেই খেয়াল করে ফোনের স্ক্রিনে পিহু নামটা জলজল করছে। রিসিভ করতে অপর পাশ থেকে একটা মেয়েরই মিষ্টি কণ্ঠ ভেসে আসতেই ঠোঁটের করে আলতো হাসি ফুটে ওঠে সমুদ্রের। আজকে একটা অফ পিরিয়ড থাকায় বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে প্রাচী। বাসার সামনে এসে কলিং বেল চাপ দিতেই মিনিট দুয়েক পর দরজা খুলে দেয় জেবা বেগম। ক্লান্ত শরীরে নিয়ে গিয়ে সোফার উপর বসতেই পুনরায় কলিং বেলের আওয়াজ কানে আসে জেবা বেগমের। কি ব্যাপার? এই ভর দুপুরে কে এলো? এই প্রাচী, দেখ তো কে এসেছে। মায়ের কথায় অগত্যা উঠে গিয়ে দরজা খুলে দেয় প্রাচী, কিন্তু দরজার অপর পাশে থাকা ব্যক্তিটিকে দেখে পর মুহূর্তে ভ্রু কুচকে নেয় সে। এই বাড়িতে মেহেরিস আয়াত প্রাচী নামে কেউ আছে? মাথায় টুপি, সাইড ব্যাগ ঝোলানো ব্যক্তিটিকে ভালো করে একবার পরিদর্শন করে সন্দিহান চোখে তাকিয়ে বলে ওঠে, জি আমি প্রাচী, কিন্তু আপনি আপনি কে? আপনার নামে একটা কুরিয়ার পার্সেল এসেছিল ম্যাম, প্লিজ এখানে সাইন করে দিন। বলে প্রাচীর দিকে একটা কাগজের শীট এগিয়ে দেয় লোকটি। একরাশ কৌতূহল নিয়ে সাইন করতেই লোকটি মাঝারি আকারের একটি বক্স এগিয়ে দেয় প্রাচীর দিকে। কে এসেছিল প্রাচী? আর তোর হাতে ওটা কে? রান্নাঘর থেকে বেরিয়ে বলে ওঠেন জেবা বেগম। মায়ের কথার প্রত্যুত্তরে কি বলবে খুঁজে পায় না প্রাচী। তেমন কিছু না মা, কিছুদিন আগে অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই হয়তো। কথা কাটানোর জন্য বলে ওঠে প্রাচী। আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। বলেই দ্রুত পায়ে টেবিল থেকে ব্যাগ আর বক্স তুলে উপরের দিকে ছুটে চলে প্রাচী। ওই চোখ জোড়ায় কি এমন নেশা মিশিয়েছ মেহু পাখি? কি নেশা মেশাও যে অন্য সব নেশার উপর থেকে আসক্তি ছুটে গিয়েছে আমার? কি ভেবেছিলে এত সহজে খুঁজে পাবে আমায়, চিনে ফেলবে আমি নামক অদৃশ্য মানুষকে? তা তো হচ্ছে না। ওই যে বলেছিলাম, আমার ইচ্ছে ছাড়া তুমি আমার ছায়ার নাগালও পাবে না। আর আমাকে নিয়ে এত গবেষণা করে কোনো লাভ নেই, শুধু শুধু ওই ছোট্ট মাথায় অযথা প্রেশার পড়বে। তাই আমাকে খুঁজে বের করার ব্যর্থ চেষ্টা না করে আগামীর জন্য প্রস্তুত হও। আমাকে দু চোখ ভরে দেখার বিতৃষ্ণা খুব শীঘ্রই সমাপ্তি ঘটবে। আড়াল থেকে বেরিয়ে আসবে তোমার এই অজানা আগন্তুক, এতে তোমার অজানা আগন্তুক। বক্স খুলতে ভেতরে থাকা চিরকুট চোখে পড়ে প্রাচীর। হাতে তুলে নিতেই লেখাগুলো তার চোখে পড়ে। প্রতিদিনকার মতো এসব চিরকুট গিফট পাঠানোর মতো কাজে রীতিমতো বিরক্তি এসে পড়েছে তার বাকিটুকু না দেখে রাগে ক্ষোভে বক্সটা পাশে ছুঁড়ে মারতেই তো তা থেকে ছোট একটা পেন ড্রাইভ বের হয়ে আসে। ভ্রুকুচকে পেন ড্রাইভটা হাতে তুলে নেয় প্রাচী। পেন ড্রাইভ? কিন্তু এটা কিসের? কৌতূহলবশত টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে তড়িঘড়ি করে বিছানায় বসে পড়ে প্রাচী। পেন ড্রাইভটি ল্যাপটপের নির্দিষ্ট স্থানে কানেক্ট করতেই একটা ফাইল চলে আসে। কাঁপা কাঁপা হাতে ফাইল ওপেন করতেই চোখ দুটো ছানা বড়া হয়ে আসে প্রাচী। অন্ধকার রুমের মাঝে মৃদু আলোতে চেয়ারে কাউকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায় প্রাচী। মুখেও কাপড় বাঁধা, মাথার কোণ থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। অবয়বটা স্পষ্ট অস্পষ্ট থাকায় প্রাচীর কৌতূহল যেন ক্রমশ বেড়েই চলেছে। মিনিট পাঁচেক পর একজন মাস্ক পরিহিত লোক এগিয়ে গিয়েই পানি ছিটা দিতেই চেয়ারে থাকা লোকটা মাথা উঁচু করে তাকায়। এতেই যেন প্রাচীর মাথায় আকাশ ভেঙে পড়ে। মাস্ক পরিহিত লোকটি তার কোটের ভেতর থেকে পিস্তল বের করতেই আটকে ওঠে প্রাচী। কিছু বলতে যাবে তার পূর্বেই মাস্ক পরিহিত লোকটি হাত প্রসারিত করেই গুলি চালাতেই ভিডিও ক্লিপ বন্ধ হয়ে যায়। আকস্মিক ঘটনায় প্রাচী সজোরে চিৎকার দিয়ে বসে। আকাশ! প্রাচীর চিৎকার শুনে রীতিমতো জেবা বেগম, ফিহা, ইশরাক আর আনোয়ার হোসেন সবাই এসে উপস্থিত হয়েছেন প্রাচীর রুমে। প্রাচীর বেগতিক দশা দেখতে পেয়ে জেবা বেগম আর ফিহা দুজনেই দ্রুত এগিয়ে যায়। প্রাচী, এই প্রাচী, কি হয়েছে? আকাশে কি হয়েছে? বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করেন মিসেস জেবা বেগম। তবুও প্রাচীর মাঝে কোনো ভাবান্তর নেই। তার চোখে মুখে এক প্রকার আশঙ্কা। কাঁপা কাঁপা হাতে ল্যাপটপের থাকা ফাইলের দিকে ইশারা করতেই ল্যাপটপটি দ্রুত তুলে নেয় ইশরাক। অতঃপর ফাইলটি ওপেন করতেই ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে ল্যাপটপের স্ক্রিনে। আকাশ! আকাশকে ও মেরে ফেলেছে মা! আধভাঙা কণ্ঠস্বরে কোনো মতে বলে ওঠে প্রাচী। কে মেরেছে? আর কেনই বা আকাশকে কেউ মারবে?
তুই কি বলেছিস এসব প্রাচীমা? খানিকটা এগিয়ে এসে বলে ওঠেন আনোয়ার হোসেন। আমি জানি না বাবা, ওই যে ভিডিও ক্লিপে কেউ আকাশকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, বাজেভাবে মারার পর আবার গুলি। পুরোটা বলার পূর্বেই ডুকরে কেঁদে ওঠে প্রাচী। ফিহা সান্ত্বনা দেওয়ার জন্য প্রাচীকে আগলে নেয়। পুরো রুমেই থমথমে অবস্থা বিরাজমান হওয়ারই কথা। এমন একটা ঘটনা মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই নীরবতার মাঝে ইশরাক হুট করেই বলে ওঠে, এমনটা তো নাও হতে পারে। আর এমন হলে তো আকাশের পরিবারের কাছে খবর পৌঁছানোর কথা, আর সেটা হলে অবশ্যই তারা তোকে প্রথমে ফোন করে জিজ্ঞেস করতো। আফটার অল আকাশ তোর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তুই এক কাজ কর, আকাশের ফোনে একবার কল করে দেখ।